16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু বাংলাদেশের মানুষের পকেটে তখনও পাকিস্তানি রুপি অর্থাৎ পাকিস্তানি টাকা। এই টাকার মালিক পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ পাকিস্তান। লিখাই আছে দেখুন, এই যে গভর্নর মাহবুবুর রশিদের স্বাক্ষর, তিনি কিন্তু বাঙালি। 1967 সাল থেকে 1971 সালের 1 জুলাই পর্যন্ত তিনি ছিলেন পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর। মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 30 কোটি পাকিস্তানি রুপি ভারতে নিয়ে যাওয়া হয়, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের প্রয়োজনে। যেমন অর্থনীতিবিদ এবং সাবেক ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর আকবর আলী খান মুক্তিযুদ্ধের প্রথম ভাগে ছিলেন হবিগঞ্জের এসডিও। তিনি হবিগঞ্জের উপবিভাগীয় কোষাগার থেকে 3 কোটি পাকিস্তানি রুপি ভারতে পাঠিয়েছিলেন। তেমনইভাবে এইচ.টি. ইমাম 21 লক্ষ এবং ডক্টর সাদাত হোসেন প্রায় 13 কোটি পাকিস্তানি রুপি আগরতলায় পাঠিয়েছিলেন। তথ্যগুলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেয়া বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইতেই পাবেন। এসব পাকিস্তানি রুপি ভারতের মাটিতে এক্সচেঞ্জ করা হতো না, আফগানিস্তানের কাবুলে নিয়ে যাওয়া হতো। সেখানের মানি এক্সচেঞ্জারদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করে এরপরে তা ভারতে ফিরিয়ে আনা হতো। 1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা কার্যালয়কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রোল প্লে করতে বলা হয়। দায়িত্ব দেওয়া হয় পুরো ব্যাংক ব্যবস্থা পুনর্গঠনের। 26শে ডিসেম্বর 1971 সাল রাষ্ট্রপতির আদেশে বাংলাদেশ ব্যাংক গঠন করা হয়। আদেশটি 16ই ডিসেম্বর থেকেই ইফেক্টিভ ধরা হয়। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের নির্বাহী প্রকৌশলী মুশফিকুস সালেহিনকে সাময়িকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়। একটি সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি দাঁড় করানো চারটেখানি কথা ছিল না। নতুন করে কেন্দ্রীয় ব্যাংকের কাঠামো তৈরি, দেউলিয়া প্রায় বাণিজ্যিক এবং বিশেষায়িত ব্যাংকগুলো সংস্কার করা ছিল অনেক কঠিন কাজ। সরকারের জন্য জরুরি ভিত্তিতে তখন কিছু পদক্ষেপ নিয়েছিল, যেমন সকল বাণিজ্যিক ব্যাংকে প্রশাসক বা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়। স্বাধীন বাংলাদেশের মাটিতে পশ্চিম পাকিস্তানিদের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে পাকিস্তানিরা আমানত তুলে নিয়ে ব্যাংক মূলধন শূন্য করে দিতে পারে, এই আশঙ্কায় 1971 সালের 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর দেশের সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়। 1972 সালের 1 জানুয়ারি ব্যাংকিং কার্যক্রম আবার চালু হয়, কিন্তু জনগণের পকেটে তখন টাকা নাই, নগদ অর্থের ভয়াবহ অভাব। এছাড়াও ব্যাংকের উপরে আস্থার অভাব তো মানুষের আছেই। সুতরাং ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক পরে ব্যাংক রান হয়ে যেতে পারে, এই ভয়ে টাকা উত্তোলনের উপরে নানান বিধিনিষেধ ও লিমিট আরোপ করা হয়। এমনকি লকার কার্যক্রমের উপরও কিছুদিন বিধিনিষেধ আরোপ করে রাখা হয়েছিল। যারা ইতিপূর্বে ব্যাংক ঋণ নিয়েছিল তাদের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়। পাটকলগুলো চালুর জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করা হয়। এমন অনেকগুলো পদক্ষেপ নিতে হয়েছিল স্বাধীন বাংলাদেশের সরকারকে। একবার কল্পনা করুন সেই সময়গুলো কতটা ভয়াবহ ছিল। 1972 সালের 18ই জানুয়ারি তখনকার ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের এমডি এ.এন. হামিদুল্লাহকে বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হিসেবে নিয়োগ করা হয়। ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড পরবর্তীতে উত্তরা ব্যাংকে পরিণত হয়। বাংলাদেশ ব্যাংক যাত্রা শুরু করে 3 কোটি টাকা সরকার কর্তৃক পরিশোধিত মূলধন নিয়ে। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা কার্যালয়ের সকল দায় দেনা আর ফেলে রাখা অ্যাসেট নিয়েই যাত্রা শুরু করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের দায় ছিল অনেক, কিন্তু সম্পদ ছিল খুবই কম। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে 50,000 ব্রিটিশ পাউন্ড ধার নিয়ে সেই ধারের টাকা দিয়ে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ব্যাংক অফ ইংল্যান্ডে খোলা হয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নস্ট্রো অ্যাকাউন্ট, যার সাহায্যে বাংলাদেশ ব্যাংক ইংল্যান্ডের সাথে সরাসরি লেনদেন করতে শুরু করে। এছাড়াও ভারত সরকারের অনুদান হিসেবে পাওয়া 5 মিলিয়ন মার্কিন ডলার এবং 10 কোটি ভারতীয় রুপি সম্বল করে বাংলাদেশ ব্যাংক তার তহবিল পুনর্গঠন শুরু করে। ব্যাংকিং কাঠামো পুনর্নির্মাণ এবং নিজস্ব মুদ্রা ছাপানোর আগ পর্যন্ত বাংলাদেশে চলতে থাকে পাকিস্তানি ও ভারতীয় কারেন্সি। পাকিস্তানি নোটের এক পাশে রাবার স্ট্যাম্প দিয়ে বাংলাদেশে সিল মেরে দেওয়া হতো। 1972 সালের 4 মার্চ স্বাধীন বাংলাদেশে প্রথম 1 টাকা এবং 100 টাকার নোট ছাপানো হয় ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে। পরের দিন পাকিস্তানের 50 রুপির নোট বাংলাদেশে অচল ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে আরও কিছু ভিন্ন ভিন্ন মূল্যের বাংলাদেশি টাকার নোট ছাপানো শুরু হতে থাকে, আর ধীরে ধীরে বাজার থেকে
পাকিস্তানি কারেন্সি তুলে নেওয়া শুরু হয়। 8 জুন 1972 সাল থেকে পাকিস্তানি 5 এবং 10 রুপির নোট বাংলাদেশে অচল ঘোষণা করা হয়। 1972 সালের 31 অক্টোবর রাষ্ট্রপতির 127 নম্বর আদেশ জারির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গ রূপ লাভ করে। বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর 7ম ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক দেশের অফিসিয়ালি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ব্যবস্থাপনার দায়িত্ব পায়। সে সময় 1 মার্কিন ডলার ছিল 7.5 থেকে 8 টাকার সমান। বাংলাদেশ ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে নস্ট্র অ্যাকাউন্ট পরিচালনা করে। নস্ট্র মানে আমাদের আর ভস্ট্র মানে তোমাদের। বাংলাদেশ ব্যাংকে যখন বিদেশি কোনো কেন্দ্রীয় ব্যাংক হিসাবের খাতা খোলে তখন সেটা আমাদের সাপেক্ষে ভস্ট্র অ্যাকাউন্ট অর্থাৎ তাদের অ্যাকাউন্ট, আর বাংলাদেশ ব্যাংক যখন বিদেশে কোনো কেন্দ্রীয় ব্যাংকে হিসাবের খাতা খোলে তখন সেটা নস্ট্র অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট। ভারত থেকে ছাপিয়ে আনা টাকার নোটে সিকিউরিটি তেমন একটা ছিল না, সহজেই এগুলোকে জাল করা যেত। এজন্য পরে ইংল্যান্ড থেকে সিকিউরিটি সম্বলিত 100 টাকার নোট ছাপানো শুরু হয়। ইংল্যান্ডের থমাস ডিলারু থেকে ছাপানো নতুন 100 টাকার সিকিউরড নোটটি 1 সেপ্টেম্বর 1972 সালে বাজারে আসে। আর শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং শিল্পী কামরুল হাসানের পরামর্শে শিল্পী কেজি মুস্তফা নতুন করে 1 টাকার নোটের নকশা তৈরি করেন। 23 ফেব্রুয়ারি 1973 সালে পাকিস্তানের 1 এবং 2 রুপির নোট বাংলাদেশের বাজারে অচল ঘোষণা করা হয়। 1973 সালের 1 মার্চ বাংলাদেশের বানানো নতুন 1 এবং ইংল্যান্ড থেকে ছাপিয়ে আনা 100 টাকার নোট বাজারে আসে। তখনও কিন্তু ভারতীয় এবং পুরানো পাকিস্তানি মুদ্রায় এদেশের লেনদেন হচ্ছিল। এজন্য পরের দিন অর্থাৎ 1973 সালের 2 মার্চ বাংলাদেশে অচল ঘোষণা করা হলো পুরাতন সকল ভারতীয় এবং পাকিস্তানি রুপি। এরপর আমজনতা ব্যাংকে গিয়ে তাদের কাছে থাকা ভারতীয় এবং পাকিস্তানি কারেন্সি জমা দিয়ে বাংলাদেশি টাকা নিয়ে এলো। বাংলাদেশে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশি টাকার লেনদেন। বরেণ্য শিল্পী কামরুল হাসান 1972 সালে বাংলাদেশ ব্যাংকের এই মনোগ্রামটি ডিজাইন করেছিলেন। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ডের মতো বাংলাদেশ ব্যাংকে 2টি বিভাগ আছে, ইস্যু বিভাগ এবং ব্যাংকিং বিভাগ। ইস্যু বিভাগের মূল দায়িত্ব নোট ইস্যু করা, আর ব্যাংকিং বিভাগ ব্যাংক ব্যবসা পরিচালনা করে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় এবং দেশের অন্যান্য স্থানে স্থাপিত কারেন্সি চেস্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক নোট ইস্যুর কার্যক্রম সম্পন্ন করে থাকে। 1988 সালে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসে টাকশাল প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানি সহ নানান দেশ থেকে টাকা ছাপাইত। 1988 সাল থেকে শুরু হয় দেশেই টাকা ছাপানো। দেশের মাটিতে টাকা ছাপাতে যেসব কাঁচামাল লাগে তার প্রায় সবই বিদেশ থেকে আনতে হয়। বাংলাদেশ ব্যাংক থেকে রিকুইজিশন পেলে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড চাহিদা অনুযায়ী টাকা ছাপিয়ে দেয়। কাগজে মুদ্রার ব্যবহার কিন্তু দিনকে দিন কমতেছে, আর ডিজিটাল কারেন্সির ব্যবহার দিনকে দিন বাড়তেছে। তবে একটা বিষয় উল্লেখ করি, ধরুন 100 টাকা দিয়ে কারো কাছ থেকে আপনি কিছু একটা কিনলেন, সে আবার আপনার কাছ থেকে পাওয়া 100 টাকা দিয়ে অন্য কারো কাছ থেকে 100 টাকা মূল্যের কোনো জিনিস কিনতে পারবে। হাজারবার হাত বদল হলেও 100 টাকার নোট তার পারপাস সার্ভ করবে। কিন্তু ডিজিটাল কারেন্সি ইউজ করতে আপনাকে একটি থার্ড পার্টি প্ল্যাটফর্ম ইউজ করতে হচ্ছে এবং প্রতিটি ট্রানজাকশনে ওই তৃতীয় পক্ষ কিন্তু লাভবান হচ্ছে। ধরুন আপনি 1000 টাকা ডিজিটালি কাউকে পাঠাবেন, যদি তার কাঁধে চার্জ চাপান তাহলে সে হয়তো 990 টাকা পাবে, আর বাকি 10 টাকা চার্জ কাটবে প্ল্যাটফর্মটি। এবার সেই 990 টাকা সে যদি আবার অন্য কাউকে পাঠায় সেখানেও চার্জ কাটবে। যতবার এভাবে লেনদেন হবে ততবার ওই টাকা থেকে কিছু অংশ কিন্তু কেটে নিতে থাকবে থার্ড পার্টি প্ল্যাটফর্মটি। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের যে মূল ভবন অর্থাৎ যেটি ছিল সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের ঢাকা কার্যালয়, সে ভবনটি নির্মাণ করেছিল বাংলাদেশের শিল্পপতি জহুরুল ইসলামের প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে শিল্পপতি জহুরুল ইসলাম ছিলেন এদেশের শ্রেষ্ঠ ধনী। 7 তলা বিশিষ্ট ভবনটি 10 ডিসেম্বর 1968 সালে তৎকালীন পাকিস্তানের সেনাশাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান উদ্বোধন করেছিলেন। মূল ভবন সংলগ্ন 30 তলা দ্বিতীয় ভবনটি 1957 সালে নির্মিত হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে 1 কোটি শরণার্থী ভারতে গিয়েছিল।
মার্কিন সরকার পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান যেমন কেয়ার, সেভ দ্য চিলড্রেন ছাড়াও ব্রিটেনের অক্সফাম এবং ইউরোপের অন্যান্য প্রতিষ্ঠান শরণার্থীদের তাঁবু, খাদ্য, চিকিৎসা সহ নানান সেবা প্রদান করেছিল। এসব প্রতিষ্ঠান যুদ্ধ শেষে শরণার্থীদের বাংলাদেশে ফিরিয়ে আনা ও পুনর্বাসনেও সাহায্য করেছিল। এসব প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে তাদের কাজ ঠিকঠাকভাবে করতে পারে, এজন্য 1972 সালের জানুয়ারি মাসে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনআরওডি অর্থাৎ ইউনাইটেড নেশনস রিলিফ অফিস অ্যাট ঢাকা এর প্রতিনিধিদের বাংলাদেশে তাদের কার্যালয় স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের ৫ম তলায় স্থান দেওয়া হয়। 1972 সালে প্রাথমিকভাবে আমদানিকৃত প্রায় সকল শস্যই ছিল বিদেশিদের উপহার অর্থাৎ গিফট। 1972 সালের মাঝামাঝি সময়ে পাটের উৎপাদন যথেষ্ট ভালো অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয় বাংলাদেশ। পাটই কিন্তু তখন ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম হাতিয়ার। সে বছর $38 কোটি আয় করেছিল বাংলাদেশ পাট রপ্তানি করে, অর্থাৎ বাংলাদেশ বিদেশি মুদ্রা আয় করতে শুরু করে। 1973-74 সালে আমদানিকৃত শস্যের 1/3 মূল্য ঋণের টাকায় পরিশোধ করে বাংলাদেশ। চালের দাম 1971 সালের শুরুতে সের প্রতি ছিল $1.20। 1973 সালে তা দ্বিগুণ হয়ে যায়। 1974 সালের শুরুতে চালের দাম ছিল $4.20। সেই বছর বন্যা হয়, দুর্ভিক্ষও হয়। 1974 সালের শেষ দিকে ঢাকার বাজারে মাঝারি চালের দাম দাঁড়ায় সের প্রতি $60.80। 1975 সালের শুরু থেকে আবার আমদানির ধারাবাহিকতা শুরু হলে এবং খাদ্যশস্য উৎপাদন বাড়তে শুরু করলে দাম কমে যায় খাদ্যপণ্যের। 1975 সালের গ্রীষ্মে ঢাকার বাজারে মাঝারি মানের চালের দাম দাঁড়ায় সের প্রতি $4। 1972 সালের শেষ দিকে বিশ্ববাজারে পণ্যের দাম বেড়ে যায়, ফলে আমদানি মূল্য বেড়ে যায়। গমের আমদানি মূল্য টন প্রতি $60 থেকে বেড়ে বছর শেষে হয়ে গিয়েছিল $200। অর্থাৎ শুরুতেই বাংলাদেশের ভাগ্যটাই ছিল খারাপ। পাকিস্তান আমলে এদেশের যেসব ব্যাংকিং কার্যক্রম ছিল তার অধিকাংশই ছিল ব্যক্তি মালিকানাধীন ব্যাংক। তখন পাকিস্তানের সবচাইতে বড় ব্যাংক ছিল হাবিব ব্যাংক, যার মালিকানা ছিল হাবিব পরিবারের সদস্যদের হাতে। এছাড়াও পাকিস্তানি রেঙ্গুনওয়ালা, সাইগল, আদমজি, ইস্পাহানি এসব পাকিস্তানি পরিবারের মালিকানাধীন ব্যাংক ছিল। এদের ব্যাংক ছাড়াও নিজস্ব বীমা কোম্পানিও ছিল। সে সময়ে এদেশের শিল্প খাতের সিংহভাগই ছিল এসব পরিবারের হাতে। 69-এর গণ অভ্যুত্থানের সময় থেকেই এদেশে ব্যাংক, বিমা, পাটকল সহ বৃহৎ শিল্পগুলোকে জাতীয়করণের দাবি উঠতে থাকে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারেও ব্যাংক, বিমা জাতীয়করণের কথা বলা ছিল। স্বাধীনতার পরে দেখা গেল অধিকাংশ ব্যাংকগুলোর মালিক পাকিস্তানিরা, কিন্তু মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় আঁচ করতে পেরেই পাকিস্তানি মালিকেরা এদেশে থাকা তাদের ব্যাংকের শাখাগুলো থেকে সম্পদ সরিয়ে পশ্চিম পাকিস্তানে নিয়ে যেতে শুরু করে। 16ই ডিসেম্বরের আগেই ব্যাংক শাখাগুলো পরিত্যক্ত অবস্থায় রেখে অবাঙালি ম্যানেজিং ডাইরেক্টররা পাকিস্তানে পালিয়ে যায়। স্বাধীনতার পর পুরো ব্যাংকিং সেক্টর ঢেলে সাজাতে, দাঁড় করাতে ব্যাংকগুলো জাতীয়করণ করা ছাড়া আসলেই আর কোনো উপায় ছিল না। পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রার পেমেন্ট প্রাপ্তি নিশ্চিত করার জন্য পরিত্যক্ত ব্যাংক শাখাগুলো জাতীয়করণ অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। 1972 সালের 26শে মার্চ রাষ্ট্রপতির 26 নম্বর আদেশ অনুযায়ী বেশ কিছু ব্যাংক জাতীয়করণ করা হয় এবং এসব ব্যাংকগুলোর নতুন নামকরণও করা হয়। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ব্যাংকগুলো। আজকে এসব নাম আমাদের অনেক পরিচিত। যেমন দেখতে পাচ্ছেন দ্য ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, দ্য ব্যাংক অফ বাহাওয়ালপুর লিমিটেড এবং দ্য প্রিমিয়াম ব্যাংক লিমিটেডকে একীভূত করে রাষ্ট্রায়ত্ত করা হয় সোনালী ব্যাংক নাম দিয়ে। ঠিক একইভাবে পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এগুলো আত্মপ্রকাশ করে। 1972 সালে বাংলাদেশ সরকার 786 কোটি টাকার প্রথম রাষ্ট্রীয় বাজেট দিয়েছিল, বিসমিল্লাহ বাজেট, যা তখনকার 67 মিলিয়ন মার্কিন ডলারের সমান ছিল। আমি যে সামান্য কিছু তথ্য এতক্ষণ ধরে দিলাম, এসব তথ্য উপাত্ত ও ইতিহাস যদি আপনাদেরকে সামান্য কিছু মুহূর্তের জন্য হলেও বাংলাদেশের জন্মলগ্ন সময়কালে ফিরিয়ে নিয়ে যায়, জাস্ট ফিল করাতে পারি সেই সময়ের কঠিন বাস্তবতা, তাহলে আমি সফল। পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত একটি দেশ, খোদ জাতিসংঘ যেখানে বলেছিল কেবল অবকাঠামোগত ক্ষতিই হয়েছিল সে সময়ে 120 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এমন একটি দেশের যাত্রা শুরুতে সহজ ছিল না। বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, শ্রেষ্ঠ গবেষক, শ্রেষ্ঠ প্রশাসক এনে বসিয়ে দিলেও এই যাত্রা কঠিনই হইতো। আর তার উপরে ছিল পলিটিক্যাল ইনস্টেবিলিটি।
একটি দেশের জন্মলগ্নে কিভাবে ব্যাংকিং কার্যক্রম জিরো থেকে শুরু হয় এর উপরে খুব একটা সুপাঠ্য বই বাংলাদেশে আমি পাইনি। স্বাধীনতার ঠিক পরপরই নব্য স্বাধীন দেশে সেই জটিল সময়গুলোর বর্ণনা খুব কম মানুষের লেখাতেই আমি পেয়েছি। আমার খুব জানতে ইচ্ছা করে 1971 সালের 16ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সময়কালে ঢাকায় বসবাসরত কোনো তরুণের চোখে সে সময়ের পরিস্থিতিটি কেমন ছিল। ব্যাংক বন্ধ ছিল, স্বাধীন দেশ হয়েছে, কিন্তু সেই দেশের নিজস্ব কোনো কারেন্সি নাই, ব্যাংকিং ব্যবস্থা বলে কিছু নাই। প্রায় জিরো থেকে একটি দেশের সূচনা দেখতে কেমন লাগে। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব তুলে ধরতে সেই সময়ের কথাগুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাপোর্ট করবেন বলে আশা করি। ধন্যবাদ।